শর্মা পরিবারে আজকে খুশির মহল ছিল, কারণ আজ ছিল ছোট ছেলে গৌরবের বিয়ে। তাই গোটা বাড়ি লাইট আর ফুলে ভর্তি ছিল। আর সবথেকে বেশি প্রতীক্ষা ছিল বাড়ির মেয়ে নয়না আর তার স্বামী রোহিতের জন্য। তাড়াতাড়ি ঘরবাড়ি পরিষ্কার করে দাও, জামাই এলো বলে। হ্যাঁ, তাই তো দেখো জামাইয়ের যেন কোনো অসুবিধা না হয়, আর জামাইয়ের জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করো। হ্যাঁ জানি তো, তাই তো জামাইয়ের জন্য আলাদা করে এই ঘরটাই গুছিয়েছি। আর নয়না তো প্রেগনেন্ট, তাই ভাইয়ের বিয়ের পাশে পাশে ওর নিজের খেয়ালটাও তো রাখতে হবে, তাই এই ঘরটাই ভালো হবে। হ্যাঁ, কিন্তু জামাইয়ের কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে। শর্মা পরিবারে বিয়ের থেকে বেশি আয়োজন ছিল জামাইয়ের আশা নিয়ে, কারণ রোহিত কথায় কথায় রেগে যেত। জ্ঞানপ্রকাশের ৩ ছেলে আর ১ মেয়ে ছিল। ওর মেয়ের বিয়ে রোহিতের সাথে হয়েছিল, আর বড় ২ ছেলের বিয়েও হয়ে গিয়েছিল। আর আজ পালা ছিল বাড়ির সব থেকে ছোট ছেলে, মানে রোহিতের সব থেকে ছোট শালা গৌরবের। এখন বিয়ে বাড়িতে সবাই অপেক্ষা করছিল বাড়ির জামাইয়ের আসার জন্য। কিছুক্ষণ পরে গাড়ি এসে দাঁড়ায়। নয়না আর রোহিত গাড়ি থেকে নামে। তোমরা চলে এলে, এসো বাবা এসো। এই শুনে রোহিত মুচকি হাসে, কিন্তু ওর চেহারায় অল্প ক্লান্তি ছিল। এসো এসো বাবা, এখানে বসো। বড় বৌমা, ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে এসো। না মা, আমি শরবত খাবো না, ম্যাঙ্গো শেক খাবো। ম্যাঙ্গো শেক? তাও আবার এই সময়ে? কি হলো? না কিছু হয়নি, এখনই আনছে ম্যাঙ্গো শেক। এই তাড়াতাড়ি তুমি যাও তো, পাড়ার ওই মোড়ের দোকানটায় ওরা ফ্রিজে কিছু আম রেখে দেয়, নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, এখনই নিয়ে আসছি। এরপর জ্ঞানবাবু তাড়াতাড়ি করে ওই দোকান থেকে কিছু আম নিয়ে বড় বৌমাকে দিয়ে দেয়, আর বড় বউ ম্যাঙ্গো শেক বানিয়ে তাড়াতাড়ি জামাইকে দেয়। এরপরে সবারই সাথে দেখা করে ও নিজের ঘরে গিয়ে বলে, মা, ঘরে বালিশ তো একটাই রয়েছে। আরে বাবা, দুটোই তো এনেছিল, আর একটা কোথায় গেল? আরে বিয়ে বাড়িতে কোনো জিনিস এক জায়গায় কি থাকে? তাই তুমি আজকে একটা বালিশ নিয়ে কাজ চালিয়ে দাও। এই শুনে সে প্রথমে একটু মুখ বাঁকায়, তারপরে চুপ করে রেস্ট নিতে থাকে। এরপরে নয়না আর বাকি সবাই বিয়ের ফাংশনে বিজি হয়ে পড়ে। এরপরে সন্ধেবেলা রোহিতের যখন খিদে পায়, তখন সে ওপর থেকে নিচে চলে আসে। আগে থেকে ডাইনিং টেবিলে 15-20 জন অতিথি ছিল, যার জন্য পরোটা কম পড়ে যায়। আমাকেও একটা প্লেট দিয়ে দিন। পরোটা শেষ স্যার, 10 মিনিট বসতে হবে। এই শুনে রোহিতের চোখে মুখে রাগ ফুটে ওঠে। জামাই হয়ে খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে? এটা কোনো কথা হলো? হ্যাঁ? রোহিতের গলা শুনে নয়না তাড়াতাড়ি আসে আর বলে, যেতে দাও না, বিয়ে বাড়িতে এরকম হয়। আরে যেতে দাও না, আমায় খেতে দাও। রোহিতের মুড খুব খারাপ হয়ে গেছিল, আর সে রেগে মেগে ওপরে চলে যায়। আরে জামাই কোথায় গেল? আসলে মা, যখনই ও খেতে বসে তখনই পরোটা শেষ হয়ে যায়, তাই ও রেগে গিয়ে ওপরে চলে যায়। হে ভগবান, যেটার ভয় ছিল সেটাই হলো। যাই হোক, আমি নিজে গিয়ে জামাইয়ের পছন্দের খাবার বানিয়ে দিচ্ছি। এরপরে শাশুড়ি নিজেই খাবার রেডি করে জামাইকে খেতে দেয়। বাবা রাগ করো না, এই দেখো আমি তোমার পছন্দের খাবার বানিয়ে এনেছি, এটা তো খাও। মা, ওই কুকের সাহস কি করে হলো আমাকে খাওয়ার জন্য অপেক্ষা করানোর? রাগ করো না বাবা, ওকে আমি কাজ থেকেই তাড়িয়ে দিয়েছি। বাবা তুমি তো জানো বিয়ে বাড়িতে হাজারো লোক থাকে, তাই এইটুকু ভুল তো হতেই পারে। তাই বাবা রাগ করা ছেড়ে দাও, দয়া করে এই খাবারটা খেয়ে নাও। আপনি বলছেন তাই খাচ্ছি। এরপরে রোহিত খাবার খেয়ে নেয়। যাক বাবা, জামাই খাবার তো খেয়েছে, শেষমেশ রাগটা তো কমলো। হ্যাঁ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তাই বলছি তুমি লক্ষ্য রেখো যাতে জামাই রাগ না করে। বিয়ের কাজে আবার ভুলে যেও না। বড় বৌমা জামাইয়ের দিকে নজর রাখবে, ও তো জামাই এবারই, যাতে রাগ না করে। এখন সবাই রোহিতের খুব খেয়াল রাখে। অঞ্জলি, এখনো চা বসালে না? বাইরে সবাই তো চায়ের জন্য অপেক্ষা করছে। একটু দাঁড়াও দিদি, আগে জামাইয়ের জন্য কফিটা বানিয়ে নি, না হলে উনি তো আবার রেগে যাবেন, জানোই তো। না, এমনটা করলে চলবে না। অতিথিরা রেগে যাক, এমনকি যার বিয়ে সেও রেগে যাক, কিন্তু জামাই রাগলে চলবে না। না, তুমি সব ছেড়ে আগে জামাইয়ের কফিটাই বানাও। এরপরে অঞ্জলি কফি বানিয়ে আগে জামাইকে দিয়ে এলো, আর সব অতিথিরা এসব দেখছিল। বলছি যে এটা হচ্ছে কি, আমাদের দিকে কোনো খেয়ালই নেই, সারাক্ষণ জামাইয়েরই সেবা চলছে। বৌমা, আমাদের চায়ের কি হলো? হ্যাঁ পিসি, এক্ষুনি আনছি। এরপরে ও অন্যান্য অতিথিদেরও চা দেয়। এই তাড়াতাড়ি করে চেয়ারগুলো নিয়ে এসো তো। আরে আনছি তো, এবার এই বুড়ো বয়সে যতটা পারবো ততটাই তো করবো নাকি। এইসব দেখে আত্মীয়রা কথা বলতে থাকে, আর তখনই বুড়ি পিসি শাশুড়ি ওখানে এসে যায়। আরে বাবা, আমার খুব তেষ্টা পেয়েছে, আমার জন্য একটু জল এনে দেবে? কি? আমি জল আনবো? আমি এই বাড়ির জামাই, চাকর না। ও তাই নাকি? তাহলে তুই আমাকে একটা কথা বলতো বাবা, তোর বাড়িতে যদি কোনো বিয়ে বাড়ি থাকে তাহলে নয় নাকি কোনো কাজ করতে বারণ করে দেয় এই বলে যে ও বাড়ির বউ, বাড়ির চাকরানি নয়?
এই শুনে রোহিত চুপ করে যায়। আর কিছুক্ষণ পরে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। যখন একদিকে বিয়েবাড়িতে আনন্দ অনুষ্ঠান হচ্ছিল, ব্যান্ড পার্টি বাজছিল, অন্যদিকে রোহিত চুপ করে বসেছিল। ও এই নিয়ে রাগ করছিল যে সবার আগে গায়ে হলুদে ওকে কেন ডাকা হলো না। চলো না, গায়ে হলুদে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আমি যাব না। আরে এখানে কেউ আমার কথা চিন্তাই করে না। জামাই খেলো কি না খেলো কারুর কিছু আসে যায় না। গায়ে হলুদে তো সবার আগে আমাকে ডাকা উচিত ছিল। জামাইকে রেগে যেতে দেখে সবাই ফিসফিস করতে থাকে। জামাইয়ের আবার কি হলো? মনে হয় রাগ করেছে। জামাইদের না সারাদিন শুধু অ্যাটেনশন চাই। তখনই গৌরব হলুদ মাখা অবস্থাতেই ছুটে এসে বলল, আপনি কি রাগ করলেন? কিন্তু সে মুখ ভার করে বসে থাকলো। দেখো জামাইবাবু, আজকে আমার বিয়ে, আর আমি সব থেকে খুশি হব যদি তোমার মুখে হাসি থাকে। এই শুনে রাগটা একটু কমলো, কিন্তু সে এখনো চুপ ছিল। এরপরে সে গিয়ে শালাকে হলুদ লাগায়, কিন্তু এর একটু পরেই কেউ তো জামাইয়ের ব্যাপারে ভাবেও না যে তার খিদে পেয়েছে তাকে কেউ এসে খাবার দেবে। তখনই ওর এই কথা বাড়ির 3টে বাচ্চা, 9 বছরের সোনু, 8 বছরের মনু আর 7 বছরের রিয়া শুনে নেয়। ওরে বাবারে, জামাই রেগে গেছে, জামাই রেগে গেছে। হে ভগবান, বাড়ির জামাই আবার রেগে গেছে। বাড়ির সবাই তো বিয়ের এ কাজে ও কাজে মেতে আছে, এখন আমাদেরকেই তো খাবার নিয়ে যেতে হবে। চলো চলো যাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো, জামাই রেগে গেছে, জামাই রেগে গেছে। এরপরে ওরা গরম গরম খাবার থালায় করে এনে জামাইকে দেয়। এই নাও জামাই, গরম গরম খাবার খাও, কিন্তু রাগ করো না। বাচ্চাদের এই সরলতা দেখে রোহিতের খুব খারাপ লাগে, আর সে মনে মনে ভাবে, আমি কি সত্যি সত্যি ছোট ছোট কথায় এরকম রেগে যাই? নিজের শ্বশুর বাড়ির লোকেদের ওপর এরকম আচরণ করি। আজ আমার এরকম আচরণ ছোট ছোট বাচ্চাদের এরকম ভাবে খাবার এনে দিতে বাধ্য করলো। না না, এটা একদম ঠিক না রোহিত। তুই কবে থেকে এরকম হয়ে গেলি? তুই তো বাচ্চাদের ভালোবাসতিস। তোর নিজের বউ আর কিছুদিন পরে মা হতে চলেছে। এইভাবেই সে নিজের ভুল বুঝতে পারে, আর ওই বাচ্চাদের কাছে ক্ষমা চায়। আর ক্ষমা চেয়ে বাচ্চাদের বলে, আমাকে ক্ষমা করে দাও বাচ্চারা, আমার আচরণের জন্য তোমাদেরও এত কষ্ট করতে হলো, কিন্তু আমি আজ থেকে আর এরকম করব না। এবার জামাই আর রাগ করে নেই, বরং আমি খুব খুশি যে তোমরা আমার এইভাবে খেয়াল রাখছো। আর এরপর থেকে সে শুধু বিয়ের আচার অনুষ্ঠানেই নয়, বরং গোটা বিয়ের কাজে একজন জামাইয়ের অহংকার ছেড়ে বাড়ির ছেলে হিসেবে সমস্ত কাজ করেছিল। এরপরে যখন সন্ধেবেলা বরযাত্রীরা যাবার জন্য রেডি হচ্ছিল, তখন নয়না রোহিতকে বলে, রোহিত একটু ঘোড়ার লাগামে হাত দাও, এটা শুভ। এরপরে রোহিত ঘোড়ার লাগাম ধরে বরযাত্রীতে খুশিতে নাচতে নাচতে যায়। একটা গ্রামের মাঝখান দিয়ে সুসজ্জিত বরযাত্রীরা আসছিল, আর ব্যান্ড পার্টির আওয়াজ সারা গ্রামে শোনা যাচ্ছিল। আর ঘোড়ার উপরে বরের সাজে বসেছিলেন একজন 70 বছরের বৃদ্ধ, আর অন্যদিকে কনে সেজে দাঁড়িয়েছিল 22 বছরের একটা মেয়ে। কনের সাজে থাকলেও তার চেহারাটা রেগে লাল হয়ে গেছে। তখনই বাইরে লোকেদের ভিড়ের মধ্যে একজন বলে উঠল, এই সেই অহংকারী ননদটা না, যে ছোটদের সাথেও ভালোভাবে কথা বলতো না? এরকম অহংকারী মেয়েদের ভাগ্যেই এরকম বুড়ো বর জোটে। হ্যাঁ 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 হ্যাঁ, সত্যি কি 70 বছরের বুড়োর সাথে 22 বছরের মেয়ের কি বিয়ে হবে? আর এইসব কেনই বা হচ্ছিল? এইসব জানতে গেলে আমাদেরকে গল্পের একটু পিছনে যেতে হবে। কয়েক মাস আগে সীতা এই বাড়িতে বিয়ে করে আসে। ও খুবই সাদাসিধে আর সংস্কারী মেয়ে ছিল। সকালবেলা ও সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসে। ওর পরিবারে শ্বশুর শাশুড়ি, দেওর অখিল, ননদ পায়েল আর স্বামী বিনোদ ছিল। বাহ, ভারতীয় পোশাকে আমাদের বৌমাকে কি সুন্দরটাই না লাগছে। কে বাবা, কোন মানধাত্তা আমলের কথা বলছো? তুমি জানো আমি যেখান দিয়ে যাই না কেন সবাই আমার দিকেই তাকিয়ে থাকে। আজকের যুগে এত বড় পর্দার মতো শাড়ি পরে কে আর হাঁটে? আমি খাবো না ব্রেকফাস্ট, আমি যাচ্ছি, বন্ধুদের সাথে একটু চিল করে আসি। হ্যাঁ হ্যাঁ মা, যা, তুই বাইরে বন্ধুদের সাথেই যা। এরা কেউই তোর সৌন্দর্যের মর্ম বুঝতে পারবে না। এই বলে পায়েল বেরিয়ে ক্লাবে চলে গেল আর বন্ধুদের সাথে পার্টি করতে লাগলো। এরপর ভোর 4টের সময় টলতে টলতে বাড়িতে ফিরলো। সে এতটাই মদ খেয়েছিল যে ঠিক করে দাঁড়াতেই পারছিল না। বাড়িটা আবার কোথায় চলে গেল? মা, দরজাটা একটু খুলে দাও, খোলো না। এই বলে পায়েল জোরে জোরে দরজা নক করলে তার বৌদি এসে দরজা খোলে। তারপরে সীতা কোনোভাবে সামলে ওকে ঘরে নিয়ে আসে। ঘরে নিয়ে এসে ওকে শুইয়ে দেয়। কিন্তু পরের দিন সকাল 10টা বেজে গেলেও পায়েল ঘুম থেকে ওঠে না।
আর অন্যদিকে সবাই কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখনই আরে সীতা, তুমি পায়েলকে বলনি যে আজকে আমাদের পার্টিতে যেতে হবে? হ্যাঁ, রাতে আমি ওর ঘরে গিয়েছিলাম, কিন্তু রাতে দেখলাম ও ল্যাপটপে পড়াশুনো করছে, তাই আমি ওকে কিছু বলার সাহস পেলাম না। সারা রাত পড়াশুনো করেছে, তাই হয়তো ঘুমিয়ে আছে। যাই হোক, সীতা গিয়ে পায়েলকে ওঠালো আর পার্টির ব্যাপারে বলল। তারপরে পায়েল ছোট ছোট ড্রেস পরে পার্টির জন্য রেডি হয়ে বেরিয়ে এলো। সত্যি বৌদি, শাড়িতে তোমাকে একদম মা সীতার মতো লাগছে। তোমরা তো বৌদিকে নিয়ে একদম অন্ধ হয়ে গেছো। বৌদিকে তো দেখতে একদম গাইয়া লাগছে। পায়েল, তুই সবসময় বৌদিকে এরকম গাইয়া গাইয়া বলে অপমান করিস কেন? মনে হচ্ছে এবার আমাকে সবটা বলতে হবে। মা, তুমি জানো পায়েল রাতের বেলা কোনো পড়াশোনা করছিল না, ও সারা রাত ধরে বন্ধুদের সাথে পার্টি করছিল। ভোর 4টের সময় টলতে টলতে বাড়িতে ফিরেছে। বৌদি ওকে চুপচাপ ওর ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে এসছে। আমি নিজের চোখে দেখেছি সব। ওর তো উল্টে বৌদিকে ধন্যবাদ জানানো উচিত যে বৌদি কাউকে কিছু বলেনি। পায়েল, অখিল সত্যি কথা বলছে। দাদা, বন্ধুদের সাথে পার্টি করাতে কি সমস্যা? আমি বলে দিলাম আমার মেয়েকে কেউ কিছু বলবে না। চুপচাপ করে সবাই ব্যানার্জি বাবুর বাড়িতে পার্টিতে চলো, দেরি হচ্ছে। ওদের পরিবার ব্যানার্জি বাবুর পার্টিতে পৌঁছে গেল। বড়লোকদের পার্টি ছিল। ব্যানার্জি বাবু 70 বছর বয়সী একজন বৃদ্ধ ছিলেন। উনি পায়েলকে ছোট ড্রেস পরা দেখে পা থেকে মাথা পর্যন্ত দেখতেই লাগলেন। অন্যদিকে সীতা অক্ষয়কেও ওই পার্টিতে ডেকে নিয়েছিল। আরে পায়েল, কেমন আছো তুমি? দিদি কেমন আছিস? আর জামাইবাবুকে তো দারুণ হ্যান্ডসাম লাগছে। ধন্যবাদ শালাবাবু। শুনলাম আপনি নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে গেছেন। তাতে কি হয়েছে? অক্ষয়, একটা BMW গাড়ি কিনতেও তোমাকে না 5 বছর অপেক্ষা করতে হবে। তখনই সেখানে ব্যানার্জি বাবু চলে আসেন। আরে আরে, আপনারা নিজেদের মধ্যেই কথা বলবেন নাকি পার্টিটাও এনজয় করবেন? আপনারা খান, পান করুন, একটু মজা করুন। আর দিদি একটু এদিকে আসবেন তো, একটু কথা আছে। ঠিক আছে ব্যানার্জি বাবু। বাকি লোক পার্টি এনজয় করে। দেখুন দিদি, আমি সরাসরি বলছি, আমি আপনার মেয়ে পায়েলকে বিয়ে করতে চাই। আমি জানি আমার বয়সটা একটু বেশি, কিন্তু আমার পর তো এসব কিছু পায়েলেরই হয়ে যাবে। শেষের জীবনটা আমি সেরকম ভাবেই বাঁচতে চাই যেটা আমি আমার যৌবনে পারিনি। প্রথমে পায়েলের মা একটু সংকোচ বোধ করলেও পর মুহূর্তে ওনার মধ্যে লোভ চলে আসে। কি ভাবছেন? আপনি যদি চান আপনি মানা করতেই পারেন, কোনো জোড়াজোড়ি নেই। আরে না না, এই সম্বন্ধে আমার কোনো আপত্তি নেই। ফেসেছে বুড়ি টাকার লোভে। যাই হোক, পার্টি শেষে সবাই বাড়িতে ফিরে এলো। দিদি, আমি পায়েলকে পছন্দ করি, কিন্তু আমি আমার মনের কথা ওকে বলতে পারিনি। ভাই, তুই ওকে ভুলে যা। ও আজকে কি বললো তুই শুনলি না? ঘন্টায় 12 লাখ কামানো ছেলেকেও বিয়ে করবে, নাকি বছরে 12 লাখ। পরের দিন সকালে সীতার শাশুড়ি সবাইকে জড়ো করে ব্যানার্জিবাবুর ব্যাপারটা সবাইকে বলল। মা, ব্যানার্জিবাবুর বয়স তো 70-এর ওপর, আর পায়েল তো মাত্র 22 বছরের মেয়ে। এসব আপনি কি বলছেন মা? আমি জানি তুমি পায়েলকে হিংসা করো, তাই তুমি এই বিয়ের বিরুদ্ধে। মা, বৌদির কোনো কথা এমনিতে আমার পছন্দ হয় না, কিন্তু এই ব্যাপারে আমি বৌদির সাথে একমত। মানছি লোকটার পয়সা আছে, কিন্তু 70 বছরের বুড়োকে আমি বিয়ে করব না। আমি তোমাদের কাছে কোনো মত নিচ্ছি না, শুধু আমার সিদ্ধান্তের কথা জানালাম। পায়েলের যদি বিয়ে হয় ব্যানার্জি বাবুর সাথে বিয়ে হবে। আমি জানি তোমরা সবাই আমার মেয়েকে হিংসা করো। এইভাবেই উনি জোরজবস্তি করে পায়েলের বিয়ে ব্যানার্জি বাবুর সাথে ঠিক করে দেন। এর কিছুদিন পর ব্যানার্জি বাবু ব্যান্ড পার্টি নিয়ে চলে আসেন। পায়েল কনের সাজে আয়নার সামনে দাঁড়িয়েছিল। তখনই পায়েলের ঘরে সীতা নিজের ভাইকে নিয়ে এলো। পায়েল, আমি জানি তুমি ওই বুড়োটাকে বিয়ে করতে চাও না। পায়েল, তোমাকে একটা কথা বলার আগেই মা তোমার বিয়েটা ঠিক করে ফেলেছেন। আসলে আমার ভাই অক্ষয় তোমাকে খুব ভালোবাসে। আমি এটা তোমাকে বলবো না যে অক্ষয়কে বিয়ে করো, কিন্তু অন্তত ওই বুড়োকে বিয়ে করো না। বৌদি, আমি তোমাকে সবসময় উল্টোপাল্টা কথা বলেছি, অসম্মান করেছি, কিন্তু প্লিজ আজকে তুমি আমাকে বাঁচাও। আমি অক্ষয়কেই বিয়ে করব। অক্ষয়, ওকে নিয়ে পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যা। তখনই এই খবর ব্যানার্জি বাবুর কানে যায়। পালিয়ে গেছো তো কি হয়েছে? এরকম 4-5টা মেয়ে সবসময় আমার বাংলোতে পড়ে থাকে। ভালো হয়েছে আমার মেয়ে যে পালিয়ে গেছে। এই তো দেখছি একটা ফুর্তিবাজ বুড়ো। পরের দিন পায়েল আর অক্ষয় বাড়িতে চলে আসে। পায়েল সব সত্যি কথা নিজের পরিবারকে বলে দেয়। এরপরে 1 মাসের মধ্যে ওদের বিয়ে হয়ে যায়, আর সবাই খুশিতে থাকতে লাগে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।